ওয়েলকাম স্টুডেন্টস, সবাই কেমন আছো? আর আমার এই ক্লাসগুলো তোমরা ফলো করছো তো? আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের অধ্যায় 9 শতকরার ওপরে আমার আগের যে ভিডিওটি আছে সেটা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। সেখানে আমি তোমাদের শতকরার ওপরে কিছু ধারণা দিয়েছিলাম এবং নিজে করি 9.2 ও কোষে দেখি 9-এর কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমি এই ক্লাসে তোমাদের কোষে দেখি 9 এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা কোষে দেখি 9-এর 6 অবধি অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরে যে কিছু প্রশ্নের অঙ্ক আছে তার মধ্যে থেকে আমি তোমাদের কিছু সিলেক্ট করে প্রশ্নর সমস্যা কিভাবে সমাধান করতে হয় সে বিষয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি কোশ্চেন নাম্বার 7-এর 1-এ যে প্রশ্নটি আছে, খুব ছোট্ট একটা অঙ্ক আছে, সেটা নিয়ে আগে আলোচনা করি। কোশ্চেনটা আছে 7-এর 1-এর কোশ্চেনটা বলছি, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। তাহলে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স, এটাকে আমরা কিভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি? তোমরা জানো পনেরোটি লজেন্সের মধ্যে 3টি লজেন্স, এটাকে আমি কি লিখব? 3/15, তাই তো? 3/15টি লজেন্স। এবার এটা বলেছে যে শতকরা কত, অর্থাৎ 15টির মধ্যে 3টি, 100-র মধ্যে কতটি? শতকরা মানে আমরা জানি যে 100-র মধ্যে বোঝায়। তাহলে 15টির মধ্যে 3টি আমরা এভাবে লিখছি 3/15। তাহলে শতকরা কত? শতকরা মানে আমাদের সরাসরি তোমরা সংক্ষেপে 100 দিয়ে গুণ করে দেবে। এটা আমি আগের দিনও তোমাদের শিখিয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা কিন্তু সরাসরি 100 দিয়ে গুণ করে দিতে পারি। এবার কাটাকুটি করো, 5 দিয়ে ভাগ করছি 3, 5 দিয়ে ভাগ করছি 20, 3 দিয়ে 3 ভাগ করে কেটে গেল, সমান আমি কি পাচ্ছি? 20% বা শতকরা 20টি লজেন্স। ঠিক আছে, দেখো তাহলে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, শতকরা কত নিলাম? শতকরা 20টি, শতকরা 20টি লজেন্স আমি নিয়েছি। নেক্সট 7-এর 3-এর কোশ্চেনটা আলোচনা করছি। এখানে কি বলেছে? আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসেব করি। তাহলে বলে দেওয়া হয়েছে ক্লাসে মোট 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত আছে, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। তাহলে আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে সেটা হিসেব করতে হবে। অর্থাৎ মোট ছাত্রছাত্রী 35 জন, তার মধ্যে কতজন স্কুলে এসেছে সেটা আমাদের দেখতে হবে এবং তারপরে শতকরা কতজন স্কুলে এসেছে সেটা হিসেব করতে হবে। তাহলে দেখো মোট ছাত্রছাত্রী সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান কত? 35 জন। স্কুলে অনুপস্থিত, অনুপস্থিত আছে, অনুপস্থিত আছে কতজন? সমান 7 জন। অতএব উপস্থিত আছে, এটা তোমরা বার করে ফেলো, উপস্থিত আছে কতজন? 35 জনের মধ্যে 7 জন অ্যাবসেন্ট আছে, অনুপস্থিত। তাহলে উপস্থিত আছে কত? আমরা 35 থেকে 7 বিয়োগ করলাম, পাচ্ছি কত? 28 জন। 28 জন স্কুলে উপস্থিত আছে, 35 জন হচ্ছে মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 28 জন উপস্থিত আছে। এবার শতকরা কতজন বার করতে হবে। তাহলে অতএব শতকরা উপস্থিত আছে সমান
দেখো 35 জনের মধ্যে উপস্থিত হচ্ছে 28 জন, তাহলে 100 জন বা শতকরায় কত, আমরা 100 দিয়ে গুণ করে দেব। ঠিক আগের অঙ্কটাও এরকম করেছি। এবার কাটাকুটি করো, 7 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে কাটলাম 20, সমান আমি কত পাচ্ছি 80, অর্থাৎ শতকরা 80 জন উপস্থিত আছে। ঠিক আছে, শতকরা 80 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত আছে, এটাই আমার অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 8টা একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। প্রশ্নটা কি দিয়েছে দেখো, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসেব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো আছে এখন 2100টি। এর যত গল্পের বই আছে তার 30%, অর্থাৎ কতগুলো গল্পের বই আছে 2100টি। 2100টির 30% কি হয়েছে, নতুন কেনা হয়েছে। তাহলে কতগুলো নতুন বই কেনা হলো সেই সংখ্যাটা আমরা বার করব। মোট গল্পের বই মানে 2100টি গল্পের বই, তার 30% কত হয় সেটা হিসেব করে কতগুলো নতুন বই কেনা হয়েছে। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন দুটো অংশ আছে। একটা হচ্ছে আরও কতগুলো বই কেনা হলো, অর্থাৎ নতুন বই কটা কেনা হয়েছে, এবং এখন লাইব্রেরিতে মোট কতগুলো বই হলো, অর্থাৎ আগের বই প্লাস নতুন বই মিলিয়ে মোট কটা বই হলো। তাহলে আমরা প্রথমে কী বার করব, মোট গল্পের বইয়ের সংখ্যা 2100টি, তার 30% কতগুলো গল্পের বই হয়, অর্থাৎ কতগুলো বই কেনা হয়েছে সেটা আমরা বার করব। তাহলে লিখছি লাইব্রেরিতে গল্পের বইয়ের সংখ্যা সমান 2100টি। নতুন বই কেনা হলো, কতগুলো কেনা হলো 2100টি, এর 30% সমান 2100টি এর 30%, 2100 লিখলাম, এর মানে কি গুণ, 30%কে ভাঙলে আমরা কি পাই 30/100। এবার কাটাকুটি করো, শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছি কত 210 গুণ 3 মানে 630টি। দেখো 630টি নতুন গল্পের বই কেনা হয়েছে। প্রশ্নের প্রথম যে অংশটি চেয়েছিল যে আরও কতগুলো বই কেনা হলো সেটা আমরা বার করে ফেললাম। এবারে পরের অংশটা, এখন লাইব্রেরিতে মোট কতগুলি গল্পের বই আছে। আগে ছিল 2100টি, এখন 630টি বই কেনা হলো। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে মোট কতগুলো আমরা কিভাবে বার করব। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই দুটো সংখ্যা আমরা কি করব, যোগ করে দেব। তাই লিখছি অতএব এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা সমান আগে 2100 প্লাস নতুন কেনা হয়েছে 630টি, সমান কত পাচ্ছি 2730টি গল্পের বই। ঠিক আছে, এটা আমার আর একটা উত্তর। তাহলে এইভাবে আমরা শতকরার ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সহজেই সমাধান করে ফেলতে পারবো, তাই না? তো চলো আমরা কোশ্চেন নাম্বার 11 একটু আলোচনা করি। কি বলেছে প্রশ্নটা দেখো, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। জৈব সার ব্যবহার করেছে, তার জন্য ধানের ফলন 25% বা শতকরা 25 বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি।
ঠিক আছে, গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে, এবছরে 25% ফলন বেড়েছে। 25%, কার 25%? গত বছর যে ফলন হয়েছিল তার 25% ফলন বেড়েছে। তাহলে আমাদের দুটো বিষয় বলে দিয়েছে, একটা হচ্ছে গত বছরে কত ধানের ফলন হয়েছিল আর এবছরে ফলন কত পার্সেন্ট বেড়েছে। ঠিক আছে, আমরা তাহলে কি বার করব, যে এবছরে ধানের ফলন কত কুইন্টাল বাড়লো সেটা হিসেব করে নেব। তাহলেই এই প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে যে এবছরে কত কুইন্টাল ধান ফলল। প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা কি পাচ্ছি, গত বছর ধানের ফলন হয়েছে কত হয়েছে, 12 কুইন্টাল। গত বছরে 12 কুইন্টাল ধানের ফলন হয়েছে, এবছর ফলন বৃদ্ধি পেয়েছে, এবছর ফলন বৃদ্ধি পেয়েছে 25%। এবছর ফলন বৃদ্ধি পেয়েছে 25%, অতএব এবছর ফলন বৃদ্ধি পেয়েছে, দেখো এটা তো পার্সেন্টেজের হিসেবে আছে, কিন্তু কত কুইন্টাল সেই সংখ্যাটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে এবছর কত কুইন্টাল ধান এক্সট্রা ফলন হলো। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে 12 কুইন্টাল ফলন হয়েছিল, 12 কুইন্টাল এর 25%। এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কিভাবে এটা কমপ্লিট করতে হবে। 12 গুণ 25% মানে কি 25/100, তাহলে 25 দিয়ে 100 কাটছি 4, 4 দিয়ে 12কে কাটছি 3, পাচ্ছি কত, 3 কুইন্টাল। 3 কুইন্টাল ধানের ফলন বেড়েছে, 3 কুইন্টাল ধানের ফলন বেড়েছে। তাহলে এবছর কত ফলন হলো, আগের বছরে 12 কুইন্টাল হয়েছিল, তার সঙ্গে এবছর 3 কুইন্টাল বেড়েছে, তাহলে মোট কত ফলন হচ্ছে, 12 + 3, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ হয়ে যাবে, তাই তো। অতএব এবছর মোট ফলন হয়েছে সমান 12 + 3 কুইন্টাল সমান 15 কুইন্টাল। এটাই আমার আনসার। কি তোমাদের শতকরার অঙ্কগুলো ভালো লাগছে তো? দেখো কি সহজ, ইন্টারেস্টিং না অঙ্কগুলো? আগের দিনই বলেছি তোমাদের কিন্তু শতকরা ভালো করে বুঝতে হবে। তো চলো এই জন্য আমরা আরও কিছু অঙ্ক করি। যত শতকরার ওপর তুমি অঙ্ক করবে তত তুমি ভালো করে শতকরা ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো কোশ্চেন নাম্বার 14 এটা একটু আলোচনা করে নিই। কি বলেছে, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসেব করি। ঠিক আছে, তোমরা তো জানো যে পেতল হচ্ছে একটা সংকর ধাতু, এর মধ্যে তামা ও দস্তা এই দুটো ধাতু মেশানো থাকে। তো এক ধরনের পিতল বানানো হয়েছে যার 70% তামা আছে। এই কথাটার মানে কি বোঝাচ্ছে, যে যদি আমি 100 ভাগ পেতল ধরি তার মধ্যে 70 ভাগ তামা রয়েছে আর বাকিটা দস্তা রয়েছে। দস্তা কত পার্সেন্টেজ আছে সেটা বলে দেয়নি, সেটা আমরা বার করে নেব। অর্থাৎ প্রথমে পেতলে শতকরা কত ভাগ দস্তা আছে সেটা বার করে নিতে হবে, তারপরে 20 কিগ্রা পেতলে কতখানি দস্তা আছে সেটা আমরা বার করে ফেলব। পিতলে তামা আছে 70%, অতএব দস্তা আছে কত পার্সেন্ট, দস্তা আছে সমান মোট 100 থেকে আমি 70% বিয়োগ দিচ্ছি, কত পাচ্ছি, মোট 100% যেহেতু হয় তার মধ্যে 70% যদি তামা থাকে দস্তা পাবো 30%, তাই তো। এবার দেখো, অতএব 20 কিগ্রা পিতলে
দস্তা আছে সমান 20 কিগ্রা, যেহেতু পিতল তাহলে 20 কিগ্রা এর দস্তার পার্সেন্টেজ কত? 30%। তাহলে 30% লিখলাম। কি লিখলাম? 20 কিগ্রা এর 30% সমান কি পাচ্ছি? 20 এর মানে বলেছি কি গুণ, এবং 30% মানে 30/100 এত কিগ্রা। শূন্যগুলো কেটে দিচ্ছি, পাচ্ছি কত? 6 কিগ্রা দস্তা আছে। তাহলে দেখলে আমরা অঙ্কটা কিভাবে করলাম। প্রথমে বলে দিয়েছিল পিতলে তামা কত পার্সেন্টেজ আছে, দস্তা কত পার্সেন্ট বলেনি, সেটা আমরা বিয়োগ করে বার করে ফেললাম। এবার 20 কিগ্রা পিতলে তাহলে কতখানি দস্তা থাকে, এটা আমরা এইভাবে বার করে ফেললাম। কি আরও অঙ্ক করতে ইচ্ছা করছে? তো চলো কোশ্চেন নাম্বার 15টা একটু আলোচনা করে নিই। তো কোশ্চেন নাম্বার 15 দেখো প্রশ্নটা কি বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করি। খুবই সহজ অঙ্ক, একদম সিম্পল। 625 গ্রাম চিনি এখন প্রতিদিন ব্যবহার করা হয়। এবার যেহেতু চিনির দামটা বেড়ে গেছে তাই প্রতিদিন 4% চিনি ব্যবহার কমাবে। কিসের 4%? এখন যে পরিমাণ চিনি ব্যবহার করা হয় তার 4% চিনি ব্যবহার কমানো হবে। ঠিক আছে, তাহলে কতটা চিনি ব্যবহার কমানো হবে সেটা আমরা বার করে ফেলতে পারছি। 625 গ্রাম চিনি ব্যবহার করা হয়, তার 4% কত গ্রাম হয় সেটা বার করব। তাহলে কত ব্যবহার কমানো হচ্ছে সেটা পেলাম, আগে কত ব্যবহার করতাম সেটা পেলাম, তাহলে এখন থেকে কত ব্যবহার করব সেটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করি? এখন প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি। ঠিক আছে, 4% চিনির ব্যবহার কমাবো। 4% চিনির ব্যবহার কমাবো। 625 গ্রাম এর 4%, তাই তো, সমান। তা 625 গ্রামের 4% কত হয় দেখি তোমরা নিজেরা ঝটপট ক্যালকুলেশন করে ফেলো তো। আমি তোমাদের কিছুটা সময় দিলাম। কি সবাই করে ফেলেছো তো? দেখো তো আমার সঙ্গে তোমাদের অ্যান্সার মিলছে কি না। তো 625 গ্রামের 4% মানে 625 ইন্টু 4/100। আমরা অনেকবারই করছি একই ধরনের অঙ্ক। 625 গ্রাম এর মানে গুণ, 4 দিয়ে 100 ভাগ করছি 25, 25 দিয়ে 625 কাটলে পাচ্ছি 25 এত গ্রাম, সমান 25 গ্রাম। তাহলে মাত্র 25 গ্রাম চিনি ব্যবহার কমাতে হবে। প্রশ্নটা ছিল যে এখন কতখানি চিনির ব্যবহার কমাবো? 25 গ্রাম চিনির ব্যবহার কমবে। তাহলে এখন প্রতিদিন কতখানি চিনি ব্যবহার করব? আগে 625 গ্রাম করতাম, 25 গ্রাম এখন কম করছি, তাহলে এখন কত গ্রাম করছি? 625 থেকে 25 বিয়োগ। প্রশ্নে তোমার দুটো জিনিস জানতে চেয়েছিল, একটা হচ্ছে কতখানি চিনির ব্যবহার প্রতিদিন কমবে, সেটার উত্তর কোনটা? 25 গ্রাম। আর একটা প্রশ্ন যেটা যে এখন তাহলে কমানোর পরে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, সেটা আমরা বার করছি। অতএব এখন প্রতিদিন 625 থেকে 25 বিয়োগ হবে, এইটুকুনি কমবে ব্যবহার, তাহলে পাচ্ছি 600 গ্রাম। এখন প্রতিদিন 600 গ্রাম চিনি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখো দুটো পার্ট আমরা বার করলাম। একটার অ্যান্সার, একটা হচ্ছে 25 গ্রাম চিনি ব্যবহার কমবে এবং আর একটা হচ্ছে কত ব্যবহার করব? 600 গ্রাম চিনি
ব্যবহার করব। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16। প্রশ্নটা বলেছে যে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত টাকা হিসেব করি। এই অঙ্কটা আমরা যদি ঐকিক নিয়মের সাহায্যে করি তাহলে খুব সহজে সমাধান করা যাবে। এখানে একটা বিষয় বলেছে যে অনিলবাবু মাসিক আয়ের কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেন আর তিনি অ্যাকচুয়ালি কত টাকা বাড়ি ভাড়া দেন সেটা বলে দিয়েছে, কিন্তু তার মোট মাসিক আয় কত টাকা সেটা বলে দেয়নি, সেটাই জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো বিষয় বলে দিয়েছে এই দুটো থেকে আমরা মাসিক আয় ঐকিক নিয়মের মাধ্যমে বার করে ফেলব। তাহলে তোমরা বলো তো মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দিচ্ছেন তার মানে কি বোঝাচ্ছে? যে তার মোট মাসিক আয় যদি 100 টাকা হয় তাহলে তিনি 22 টাকা বাড়ি ভাড়া দেন, তাই না? আমরা লিখছি যে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, বাড়ি ভাড়া দেন অ্যাকচুয়ালি কত? বাড়ি ভাড়া দেন 1870 টাকা। ঠিক আছে, ঐকিক নিয়মে করছি মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া মানে 100 টাকা মাসিক আয় হলে বাড়ি ভাড়া হয় 22 টাকা। এবার আমার প্রশ্নে তো জানতে চেয়েছে মাসিক আয়টা কত, তাহলে মাসিক আয়টা এপাশে লিখব আর বাড়ি ভাড়াটা এপাশে লিখব। তাহলে লিখছি বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় কত? মাসিক আয় 100 টাকা, তাই না? এটাই আমরা পাচ্ছি যে মাসিক আয় 100 টাকা হলে বাড়ি ভাড়া 22 টাকা। বাড়ি ভাড়া 1 টাকা হলে মাসিক আয় 100/22 টাকা। আর বাড়ি ভাড়া প্রশ্নে বলেছে 1870 টাকা, তাহলে বাড়ি ভাড়া 1870 টাকা হলে মাসিক আয় হচ্ছে 100/22 গুণ 1870। তাহলে 11 দিয়ে দেখো এটা কাটবে, 11 দুগুণে 22, 170। ঠিক আছে, 2 দিয়ে কাটো কত পাচ্ছি? 50, 100। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 5 × 85, 8500 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো যে তার বাড়ি ভাড়া যদি 1870 টাকা হয় তাহলে তার মোট মাসিক আয় কত ছিল? মোট মাসিক আয় হচ্ছে 8500 টাকা। এর মধ্যে থেকে তিনি 1870 টাকা বাড়ি ভাড়া দিতেন, অর্থাৎ এই টাকাটার 22% মানে হচ্ছে 1870 টাকা। ঠিক আছে, দেখো আমরা কিন্তু শতকরার অনেকগুলো অঙ্কই করে ফেললাম, তাই না? তাহলে আমার মনে হয় তোমরা কিন্তু শতকরাটা বেশ কিছুটা শিখেই ফেলেছো। তো চলো আরও 2-1টা অঙ্ক করা যাক। এবার আমি তোমাদের কোশ্চেন নাম্বার 18 18 নম্বরের প্রশ্নটা একটুখানি আলোচনা করব। 18 নম্বরের প্রশ্নে কি বলেছে যে আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে এবং অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে সেটা হিসাব করি। খুব সহজ অঙ্ক, দেখো এটাও। মোট খরচ আমরা পেয়ে যাব, খাওয়ার জন্য কত খরচ হচ্ছে মাসিক খরচ, আর অন্যান্য খরচ কত হচ্ছে, এখন কত খরচ হয় আমাদের সেটা আগে হিসাব করব। এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হচ্ছে, কত টাকা বাড়ানো হচ্ছে দেখব, এবং সেটা বাড়ালে খাওয়ার খরচ কত দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। আবার অন্যান্য খরচ 16% কমানো হচ্ছে, যদি কমানো হয় তাহলে অন্যান্য খরচ কত টাকা হচ্ছে সেটাও হিসেব করব। তারপর আমরা এই দুটো খরচে যোগ করব, করে দেখব যে আগের খরচের সঙ্গে তুলনা করে খরচ বাড়ছে না কমছে। ঠিক আছে, তো চলো শুরু করি অঙ্কটা। দেখো খাওয়ার জন্য খরচ হয়
4,750 টাকা। অন্যান্য খরচ হয়, অন্যান্য খরচ হচ্ছে কত? 5,900 টাকা। এই দুটো খরচ আমি যোগ করছি, কত পাচ্ছি? দেখো 10,650 টাকা এখন খরচ হচ্ছে। এখন 10,650 টাকা এই দুটো পারপাসে খরচ হচ্ছে, খাওয়ার জন্য আর অন্যান্য খাতে মোট 10,650 টাকা এখন খরচ হয়। এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হচ্ছে, তাই লিখছি খাওয়ার খরচ 10% বাড়ানো হলে, ঠিক আছে, বাড়বে কত টাকা বাড়বে সেটা হিসেব করি। খাওয়ার খরচ আগে ছিল 4,750 টাকা, এর 10%, ঠিক আছে, সমান, তোমরা আমার করার আগেই ঝটপট করে ফেলো তো, 4,750 গুণ 10/100, তাহলে পাচ্ছি কত? 475 টাকা। অর্থাৎ খাওয়ার খরচ যদি 10% বাড়ানো হয়, 475 টাকা এক্সট্রা ওর সঙ্গে বেড়ে যাবে। তাহলে অতএব তখন খাওয়ার খরচ হবে, খাওয়ার খরচ বেড়ে হবে 4,750 আগে ছিল, তার সঙ্গে 475 টাকা যোগ করলাম, কত পাচ্ছি? 5,225 টাকা। দেখো এবার অন্যান্য খরচটা 16% কমানো হচ্ছে, আমরা সেটাও হিসেব করে ফেলবো যে অন্যান্য খরচ 16% কমালে কতটা কমছে এবং কমে কতটা হচ্ছে। তো তোমরা সবাই এই বোর্ডও একটা কপি করে নিয়েছো, আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। অন্যান্য খরচ 16% কমবে, অতএব অন্যান্য খরচ কমবে, বার করছি 5,900 টাকা এর 16% সমান কত টাকা হয়? 5,900 গুণ 16/100 শূন্য, তাহলে আমি কত পাচ্ছি? 944 টাকা। তাহলে 944 টাকা অন্যান্য খরচ কমবে, তাহলে অতএব অন্যান্য খরচ কমে কত হচ্ছে? অন্যান্য খরচ কমে হবে সমান, আগে ছিল 5,900 টাকা, সেখান থেকে 944 টাকা কম হচ্ছে খরচ, তাহলে এখন কত খরচ হয়? সমান আমি কত পাচ্ছি? 4,956 টাকা, ঠিক আছে। এইবার দেখো এখন তো খাওয়ার খরচটা কমে গেছে, 5,900 টাকা থেকে 4,956 টাকা হয়েছে এবং খাওয়ার খরচ বেড়েছে, তাহলে এখন আমার খরচটা কত হচ্ছে হিসেব করে দেখি। অতএব এখন খাওয়ার খরচ প্লাস অন্যান্য খরচ সমান, এখন খাওয়ার খরচ বেড়ে হয়েছে 5,225 টাকা, অন্যান্য খরচ কমে হয়েছে 4,956 টাকা, সমান, যোগ করে আমরা কত পাচ্ছি? 10,181 টাকা পাচ্ছি। আগে খরচ ছিল 10,650 টাকা, তোমরা আগে পেয়েছো 10,650 টাকা খরচ ছিল, এখন 10,181 টাকা, তাহলে বুঝতেই তো পারছো খরচ কমে গেছে। অতএব খরচ কমবে, প্রশ্ন করেছিল খরচ বাড়বে না কমবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি খরচ কমবে। কত টাকা কমবে সেটাও আমরা বার করে দিই, এখান থেকে এটা বিয়োগ করে 10,650 টাকা থেকে 10,181 টাকা বিয়োগ করে দাও, সমান কত পাচ্ছি? 469 টাকা। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে আমাদের খরচ কমবে 469 টাকা।
প্রশ্নগুলো খরচ বাড়বে না কমবে, ওভারঅল খরচ কিন্তু কমে গেছে, ঠিক আছে, এবং সেটার পরিমাণ হচ্ছে 469 টাকা। তো স্টুডেন্টস, কোষে দেখি নয়ের অনেকগুলো প্রশ্ন অঙ্কই আমরা কিন্তু বেশ দেখতে দেখতে করে ফেললাম। তো চলো একদম শেষের দিকে একটা কোশ্চেন আছে 19 নম্বরের কোশ্চেন, সেটা একটুখানি আলোচনা করে নিই। এখানে কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। দেখতে পাচ্ছ প্রশ্নে দুটো অংশ আছে, একটা হচ্ছে পরের বছর কত জনসংখ্যা হবে এবং আরেকটা হচ্ছে 2 বছর পরে, অর্থাৎ তারও পরের বছর দ্বিতীয় বছরেও কত জনসংখ্যা হবে সেটাও হিসেব করতে হবে। এখানে বর্তমান জনসংখ্যা 26,250 জন এটা বলে দিয়েছে, আর কি বলেছে, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, অর্থাৎ এক বছরে 100 জনের মধ্যে 4 জন করে জনসংখ্যা বাড়ছে। যদি এবছরে এখন বর্তমানে জনসংখ্যা 100 জন হয়, এক বছর পরে 104 জন হবে, 4 জন বাড়বে, ঠিক আছে। বার্ষিক মানে এক বছরে, প্রতি বছরে জনসংখ্যা 4% হারে বাড়ছে, তার মানে হচ্ছে যে প্রতি 100 জনে 4 জন করে জনসংখ্যা বাড়ছে এক বছরে। তাহলে 26,250 জন যদি বর্তমান জনসংখ্যা হয়, তার 4% কত হয় সেটাই আমরা বার করে ফেলবো। তো তাই করছি, বর্তমান জনসংখ্যা সমান 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়বে। অতএব 26,250 জনের 4% সমান কত হয়, 26,250 গুণ 4/100 এতজন, তাই তো, সমান কত হয় তোমরা একটু হিসেব করো আমার সঙ্গে সঙ্গে। 4 দিয়ে 100কে ভাগ করছি 25, 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে পাচ্ছি 1050, ঠিক আছে, 1000। তাহলে পেলাম 26,250 জনের 4% এত বৃদ্ধি হচ্ছে এক বছর পরে, ঠিক পরের বছরেই বর্তমান জনসংখ্যা 26,250 জন, তার পরের বছরে জনসংখ্যা কি হবে, অতএব পরের বছর জনসংখ্যা সমান, আগে ছিল 26,250 জন, তার সঙ্গে 1050 জন বেড়েছে, তাহলে কত পাচ্ছি, সমান আমি পাচ্ছি 27,300 জন পরের বছর জনসংখ্যা হবে। এটা আমাদের কোশ্চেনে একটা অংশ ছিল যে পরের বছর জনসংখ্যা কত হবে। তো এর প্রশ্নের পরের অংশে কি বলেছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে এখন এক বছর পরে জনসংখ্যা হয়েছে এটা, এর আবার 4% বৃদ্ধি হবে, তাই বার করছি যে 27,300 জনের 4% বৃদ্ধি সমান 27,300 গুণ 4/100, শূন্য দুটো কেটে দাও, তাহলে পাচ্ছি 4 গুণ 273 সমান 1092। অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে সমান 27,300 জন প্লাস আমি কত পেলাম, 1092 জন বৃদ্ধি পেয়েছে, সমান আমি কি পাচ্ছি, 28,392 জন। তাহলে বুঝতে পারছো কিভাবে করা হলো। বর্তমান জনসংখ্যা 26,250 জন ছিল, তার 4% মানে 1050 জন, এটা এক বছর পরে বেড়ে হলো 27,300 জন,
এবার যদি তারপরের বছর আবার 4% বাড়ে, তাহলে 27,300 জনের 4% মানে 1092 জন আরও বাড়লো। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হচ্ছে 28,392 জন। তো স্টুডেন্টস, আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের অঙ্ক করতে কোনো সাহায্য লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর এই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই ডান দিকে নিচে সাবস্ক্রাইব লেখা অংশে ট্যাপ করো এবং তোমাদের জন্য আমি যে নতুন নতুন ভিডিওগুলো বানাচ্ছি সে সম্পর্কে সঠিক সময় ইনফরমেশান পাওয়ার জন্য নিচের বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, বাই।